আরাফাতের ইশারায় তারা আমাকে মারধর করে। যেহেতু আমাকে সে গণধোলাই দিয়ে অনেক মারধর করেছে, এই জন্য তাকে খুঁজতেছে একটা কারণে। আমাকে যেহেতু সে মারধর করে তাকেও এইরকম গণধোলাই দিয়ে এবং আমরা আইনের আওতায় তাকে উঠাই দেবো, এই জন্যে আরাফাতকে আমি খুঁজতেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল সেখানে মামলা এবং আমরা শক্তি দেখে তো সেটাকে তাদের সাথে আমরা কেউ লড়াই করে জিততে পারিনি। আমরা যতই মামলা করার চেষ্টা করেছিলাম, আমরা কিন্তু মামলা করেও সেখানে জিততে পারতাম না। কারণ আমাকে যখন ঢাকা ৭০ যখন মারধর করে, তখন আমি কিন্তু সেই টাইমে মামলা করেছিলাম। সেই মামলার কিন্তু আসামি তারা সব ধরেনি। আমাকে গুটি কয়েকদিন ধরার পরে তারা কিন্তু মামলাতে ছেড়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু মামলা করেছিলাম তাদের নামে, কই তাদের কিন্তু ধরা হয়নি। কিন্তু সেখানে তো আপনি মোহাম্মদ আলী আরাফাতকে তো আসামি করেন। সেখানে আমরা যে টাইমে আমরা দেখেছিলাম ফুটেছে তাদেরকে পেয়েছে। পরে আমরা যখন জানতে পেরেছি এটার হুকুম দেওয়াটা ছিল আরাফাত, তো সেই টাইমে তারা যেহেতু দল ক্ষমতার, তারা ক্ষমতার, আমি চাইলেও কিন্তু তাদের বিরুদ্ধে সেই টাইমে অ্যাকশন নিতে পারলাম না। তখন আমরা তখন ধরার পরে যে আসামিগুলো ধরা হয়, ধরার পরে তাদেরকে আমাকে বের আসার পরে তাদের দুই একটা লোকের সাথে আমার পরিচয় হয়, তাদেরকে ফ্যামিলির সাথে তাদের সাথে বের হচ্ছে তারা জামিনে। তারা আমাকে পরে বিষয়টা বলছে, ভাই আমি সেদিকে আপনারা কিন্তু ইচ্ছে করে আপনাকে হাত তুলিনি, এটা কিন্তু আমরা তখন আপনাকে মারধরকে আমাদের কিন্তু উপর থেকে আরাফের নির্দেশ ছিল এটা। তো এটা তো আমি পরে জানতে পেরেছি। আমরা তাকে মামলা করব, তাকে খুঁজতেছি। সে দেশে আছেন, দেশের বাইরে আছে। হ্যাঁ, না খোঁজা না, মানুষ খোঁজার দায়িত্ব, কিন্তু আমি তাকে খুঁজতেছি। সে আমাকে মারধর করছে, গণধোলাই দিয়েছে, তার উপর আমার একটা রাগ আছে। আমি তাকে জনগণের মধ্যে ওরে গণধোলাই দেওয়া হবে, আমার তাকে মানুষের মধ্যে গণধোলাই দিয়ে তাকে আমরা আইনে আওতায় তুলে দেবো, এই জন্য তারা খুঁজতেছে। এবং মামলা তো আজ হলেও দেবো, কাল হলেও দেবো আমি। কারণ ওরে ধরার পরে সেই দিন মামলাটা দিলে সেই দিন আমার জন্য আর বেশি উপকার। আর এখন যদি আমি মামলা দিই, তাকে হয়তো মনে করেন গোপন জায়গা থেকে নাও বের করতে পারে। তার উপর আমার একটা রাগ আছে, সে আমাকে মারছে, গণা ধরেছে, এই জন্য তাকে মারবো আমি। কিন্তু কেউ যদি মারে, তাকে তো না মারেন ব্যথার বেদনাটা বুঝবে না, তাকে ব্যথা দিতে হবে আগে। চুরি করতে পারেনি, জোর করে সিল মারতে পারেনি, সেগুলো কিন্তু আমি অনেক ভোটে পাশ করি। পাশ করার কারণে বরং যখন দেখছি চতুর্দিকে রেজাল্ট ভালো, ঠিক বিকেল ৩:৪০ আমাকে তারা বিষম হারে মারধর করে এবং তারই ইশারায় আমাকে হত্যা করার চেষ্টা করে। এবং আমাকে ঢাকা ৭০ আসনে যে হারে মারধর করে আপনার সারা বাংলাদেশ, সারা পৃথিবী দেখেছে যে কী হারে আমাকে রাস্তায় তারা ফেলে গণধোলাই হারে মারধর করেছে। এই মানে আপনি আরাফাতকে গণধোলাই দিতেছেন? ওকে গণধোলাই দেবে, এবং যেদিন পুলিশ ওকে ধরবে, ধরা মাত্র সেই দিনই আমাকে হত্যা মামলা, তাকে আমি মামলা দেবো, তাকে হত্যা করা অপরাধে তাকে মামলা দেবো যেদিন আরাফাত ধরা পড়বে সেই দিনই। এই জন্য ওকে খুঁজতেছি। এবং আমি কালকে 2টা সন্ধান পেয়েছি। একজন বলেছে সে তার বোনের বাসায় আছে, আর একজন বলছে সে নাকি একটা অ্যাম্বাসিটিতে আছে, ওকে ওখানে বলে আশ্রয় দেয়, ওখানে হেফাজতে রাখছে। ঘটনা কতটুকু সত্য আমি জানি না, অ্যাম্বাসিটির খবরটা নিতে হবে। ঢাকা ৭০ আসন, ওখানে মার খাওয়ার 1 নম্বর কারণ সে আমাকে মারধর করছে, হত্যা করার চেষ্টা করছে। এবং এই বাংলাদেশে যে সমস্ত হত্যা এবং তার সন্ত্রাসী এবং যারা জুলুম করেছে, লুটপাট করেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ তাদেরকে যদি আমরা খুঁজে বের করে শাস্তি না দিই, ভবিষ্যতে এরকম আরও 2-4 জন আমাদের উপর আঘাত আনবে। এই জন্য তাকে খুঁজতেছি আমি। তাকে শাস্তি দিলে ভবিষ্যতে এমপি, কোনো মন্ত্রী এইরকম যেন কোনো আসনে জোর করে ভোট না করতে পারে, কাউকে মারতে না পারে, এবং তারা অন্যায় অত্যাচার করে কোনো আসন ছিনিয়ে নিতে না পারে। এই জন্য তার শাস্তির ব্যবস্থা করতে হবে। তাকে শাস্তি দিলে বাংলাদেশে আর কোনো দিন কোনো এমপি মন্ত্রী এইরকম জোর করে ভোট নিতে পারবে না এবং কাউকে হত্যা করার চেষ্টা করবে না। সবাই জানেন যে সেখানে কিন্তু যখন ভোট হয়, আমি জিতে গেছিলাম, ফলাফল সুষ্ঠু। খালি এখানে না, আমি বগুড়া 4-এ যখন নির্বাচন করি সেখানেও কিন্তু জিতেছিলাম, সারা বাংলাদেশ জানে, সারা বিশ্ব জানে। সেখানেও কিন্তু আমাকে জোর করে হারানো হয়, কারণ এই সরকার আমাকে কোনো জায়গাতে জিততে দেয়নি, ভোটে পাস করছি। আর এখানে তো মনে করেন সবাই দেখছে, আমি যদি এখানে তো নাই জিততাম, এখানে আমরা 10 জনের এলাকায় আপনারা ভোটের দাঁড়াইছিলাম, 10 জনের আমি কিন্তু এখানে সেকেন্ড পজিশনে দেখাইছে। আমি যদি ভোটই না পাবো, তাহলে তারা আমাকে ওখানে মারধর করলো কেন, এবং আমাকে তাকে এত পারতে থাকতে আমাকে তারা হত্যা করার চেষ্টা করলো কেন, আর আমার আসনে জোর করে সিল কেন মারলো তারা? হিরো আলম, আমি কারো না। কারণ
আপনারা কারো বলতে হবে কি, আপনারা দেখেন আমি কিন্তু এ যাবৎ কোনো দলের হয়ে সাপোর্ট করি না। আপনারা হয়তো বলতে পারেন আপনি কিছুদিন আগে আওয়ামী লীগের সাথে যোগ দিলেন, অনেকে বলেছেন। আপনারা আওয়ামী লীগকে কিন্তু আমি বলেছিলাম যে আমি একটা সংগঠনের সাথে আমি আহ, শেখ মুজিবুরের মাজারে আমি ফুল দিতে গিয়েছিলাম। অনেকে বলেছে হিরো আলম সেই আওয়ামী লীগে যোগ দিয়েছে, আমি কিন্তু কাগজ কলমে কেউ বলতে পারবো না হিরো আলম কোথায় যোগ দিয়েছে। মানে একটু সুবিধা নিতে চাচ্ছেন। হ্যাঁ, তাদের সাথে গেছে। আসলে কি বাংলাদেশে এত বড় একটা লোক যে তার কিন্তু মনে করেন সারা বাংলাদেশে মনে করেন তার গোপালগঞ্জে কোথাও তার মাজারও যায়নি, আমি তার কবরও দেখিনি, আমার দেখিনি, খালি নাম শুনেছিলাম। সে দেখার উদ্দেশ্য এক মনে করে তাদের সাথে যাওয়া। আর 2 নম্বর মনে করেন আমি কোনো দলে নাই, আমি একমাত্র একটা দলে ছিলাম। প্রথমে 2018-তে জাতীয় পার্টিতে আমি যোগ দিয়েছিলাম, সেখানে 5 বছর ছিলাম। তারপরে 5 বছর পর সেখান থেকে আমি আর নাই। তারপরে আমি এইবারে ঢাকাতে নির্বাচন করেছিলাম, বগুড়াতে নির্বাচন করেছিলাম, আপনি জানেন কংগ্রেস থেকে নির্বাচন করেছিলাম। আমি কোনো এই কংগ্রেসে কিন্তু দলেকে যোগ দিইনি, কে বলতে পারবি না। কারণ কংগ্রেস থেকে নির্বাচন করেছিলাম একটা কারণে, আমার বারবার প্রার্থীটা বাতিল করে। সেই প্রার্থীটা বাতিল যাতে না করে এই জন্যে একটা দল থেকে নির্বাচন করেছিলাম, যাতে প্রার্থীটা বাতিল না করে। 1% প্রতি বছর একটা ভেজাল হয়, এই ভেজালটা বাঁচানোর জন্য কিন্তু আমি এখান থেকে ছিলাম। এবারে আপনি দেখান যে কোনো দলে যোগ দিছে, হয়তো কোনো দলে গেছে কিন্তু কোনো কারণে, কিন্তু একটা দলে যোগ দেয়নি। কারণ আমি আগেও বলেছি আমি স্বতন্ত্র ছিলাম, এখন স্বতন্ত্র। আমি যদি কোনো আওয়ামী লীগের দল যোগ দিতাম, তা আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কিন্তু আমি আওয়ামী লীগের নেতাকে সাথে কিন্তু ফাইট করে চলেছি, কারণ আমি কাউকে সাথে যেটা নিয়ে বলছি যে বঙ্গবন্ধুর সমাধিতে আপনি শ্রদ্ধা জানাচ্ছেন, মানে তখন আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়ার জন্য, এটাই বলছেন? সুবিধা না তো, সেখানে তার সুযোগ নেওয়ার জন্য নাকি? সুযোগ না, মানে আমি কোনোদিন বঙ্গবন্ধু মাজারে দেখিনি, তার অবস্থান থেকে গোপালগঞ্জে কোনো গেছিলাম না। তো একটা সংগঠন থেকে তারা ফুল দেবে আমাকে, চালু তুমি যাবো, অনেক দিন বলে হ্যাঁ আমাকে সাথে যাবানি কালকে, যে অনেকে লোক বলেন, আমি ঠিক আছে আপনাকে সাথে আমি তাহলে যাবনি। সে তারকে সাথে ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি তো দলে যোগ দিইনি। আপনি কেউ তো কয়েকদিন আগে যে ছাত্রদের আন্দোলনের সময় কিন্তু আপনাকে দেখা গেছে আপনি ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তাদের সাথেও কিন্তু আপনি দাঁড়িয়েছেন, এবং আওয়ামী লীগের যারা এফডিসিতে ছিল তাদের সাথে আপনি দাঁড়িয়েছেন। তাহলে আসলে আপনি কি সবার সাথেই আছেন নাকি? আমরা এফডিসিতে যখন মনে করেন হয় সেদিন আমরা গিয়েছিলাম। এফডিসি প্রযোজক সমিতি আমি সদস্য, আপনারা সবাই জানেন। সদস্য সমিতি আওয়ামী লীগের ওখানে গেছে, কিন্তু আমি কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু দেখছেন যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে একটা বক্তব্য দিছি, যে দেখছেন আপনারা। এবং ছাত্র আন্দোলনে এই জায়গায় কোনো লিক চলবে না। ছাত্র আন্দোলনে যারা প্রকৃত একজন মানুষ, বিবেকবান মানুষজন হয়, এখানে কোনো দলে কথা চলবে না। আমাদের হাজার হাজার ছাত্র তারা গুলি করে মেরে ফেলতেছে, তারা মনে করে তাদেরকে বাঁচানোর জন্য যে কোনো লোকই রাজপথে নামা উচিত। এবং আমি একজন প্রকৃত মানুষ হিসেবে, এবং হিরো আলম সবটাই প্রতিবাদ করে, মানুষের পাশে দাঁড়ায়, সব কিছু মিলে কিন্তু আমি রাজপথে ছিলাম, ছাত্রদের সাথে শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। তাই বলে তো আপনি দেখান যে সুবিধা দেওয়ার জন্য হিরো আলম একটা দলে গেছে, যে এই সুবিধা দেওয়ার জন্য হিরো আলম কোন জায়গায় গেছে। আমি অল টাইম সুবিধা একটা জায়গায় বলতে পারেন, আমি অন্যায়ের প্রতিবাদ করছি সব জায়গায়, এবং সব টাইমে প্রতিবাদ করেছি, ভবিষ্যতেও করে যাবো। কিন্তু আপনি ছাত্রদের সাথে ছিলেন, তাহলে সেদিন এফডিসিতে সেই আওয়ামী লীগের ব্যানার ধরে দাঁড়িয়েছিলেন কেন? সেই উত্তরটা। ছাত্রদের সাথে আমরা ছিলাম, সেই দিন আওয়ামী লীগের ব্যানার ধরে গেছিলে প্রযোজক সমিতি, আমি একজন সদস্য। আমি কিন্তু সেদিন এফডিসি প্রযোজক সমিতির সদস্য হিসেবে ওই জায়গায় কিন্তু অ্যাটেন্ড করেছি। আমাকে প্রযোজক সমিতির সদস্য আরো অনেকেই আছে, এখানে আর কেউ ছিল না, দুই চারজন ছিল, সেই সাথে আপনিও আচ্ছা ছিলাম। আমি সেই দিন প্রযোজক সমিতি এফডিসি সদস্য ছিলাম, ওইখানে ছিলাম। কিন্তু ওখানে আপনি দেখছেন যে আমি কোনো বক্তব্য দিয়েছি? সেটা বক্তব্য দেননি, কিন্তু কথা বলেছে। আপনি যেহেতু অ্যাটেন্ড করেছেন, অনেক ছাত্ররাই বলতেছে হিরো আলম সুবিধাবাদী। না না না, ওটা সুবিধা বলতে পারলে অনেকে বলতে পারলে সুবিধাবাদী, কিন্তু হিরো আলম দেখার যে এই সুবিধা কোনো দলে দেন নিছে, একটা প্রমাণ করতে হবে আমাকে। অনেকে দূর থেকে অনেক কিছু বলতে পারে, সুবিধাটা নিচে কোন থেকে সেটা দেখেন আপনারা।